যে দলটা ব্যান্ড নয় 25% 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, পেটের ভিতরে তাজা ছোট মাছ ঢুকে যাবে, হজম হয়ে যাবে। আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? আমাদের দেশে রাজনীতিবিদদের কোথাও না কোথাও কিন্তু মাথা ধরা আছে। আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন আরেকজন তো জান্নাতও দিতে পারে। এনসিপি তো রাজনৈতিক দল হয়ে উঠতে পারছে কিনা জানি না। আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে আমার ধারণাটা কি হবে? নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণার মাঠে শুরু হয়েছে কথার যুদ্ধ। একদিকে তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড, অন্যদিকে জামায়াতের নানা প্রতিশ্রুতি। আগে ধানের শীষের সঙ্গে নৌকার লড়াই হতো, এখন অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই হচ্ছে। এই অদৃশ্য শক্তি আসলে কারা একটু জানতে চাই, বুঝতে চাই আপনার কাছে। আবার অদৃশ্য মানে কি? ধরেন এই যে আপনি বললেন যে এক পক্ষ ফ্যামিলি কার্ড, আরেক পক্ষ বেস্তের টিকিট দিচ্ছে, তাই না? আমি প্রথমে বলছি যে ধরেন কোনো মানুষ তো বেস্তের টিকিট দিতে পারে। এটাই আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতিকে এই জন্যই বলি, রাজনীতিকে সব দেশেই কিন্তু ইসলামিক দল আছে, কিন্তু দলগুলি কিন্তু তারা ক্ষমতার জন্য রাজনীতি করে না। তারা দল ইসলামিক ধরেন খ্রিস্টান বলেন এই ধরেন আমাদের হিল ট্যাক্সে আমি তো চিটাগাং থেকে শুরু করে শেরপুর পর্যন্ত পাহাড়ে হেঁটেছি, 5-6টা রিপোর্ট করেছি। এখন তো আপনার সনাতনী ধর্মের যারা ছিল তার 95% 96% হলো খ্রিস্টান এখন। এবং ওই একটা আছে, প্ল্যান আছে যে তিব্বত, মিজোরাম, আরাকান এগুলো মিলে টিলে আমাদের হিল সহ একটা খ্রিস্টান রাষ্ট্র হতে পারে। ধন্যবাদ আপনাকে। এই জন্য বলছি দীর্ঘদিন বিশেষ করে আওয়ামী লীগের 3 বছরে আমরা তো নির্বাচন আসলে ভুলে গেছি, নির্বাচন তো হয় নাই। এখন হঠাৎ করে এবারেই আমরা সেই গণতান্ত্রিক অভ্যুত্থান হয়ে গেছে, এখন আমরা সব দুধ দিয়ে গোসল করে ফেলাইছি, আগের কালচার চর্চা কিছুই থাকবে না, তা তো হবে না। হ্যাঁ, কিছু এসছে বিএনপির মধ্যে। দেখেন আজকেও আমি টেলিভিশনে দেখে আসলাম যে তারা যুবক তরুণদের নিয়ে প্রশ্ন নিচ্ছে, উত্তর দিচ্ছে। তারেক রহমান প্রশ্ন নিচ্ছে, উত্তর দিচ্ছে। এটা একটা নতুন ধরনের ইয়া। সে যে প্রশ্ন করতেছে তার উত্তর দিচ্ছে, এটা হতে পারে। এখন ফ্যামিলি কার্ড দেখিয়েছে, ধরেন এটা ইশতেহারের অংশ। তারা তো ইশতেহারের সমকালে ছাপা হয়েছে, তো পুরোটা ছাপা হয়েছে। এখানে আমার কথা হচ্ছে যেটাতে ভোটারদেরকে প্ররোচিত করা যায় অথবা ব্রাইব দেওয়া যায় এমন কিছু না। তার আগের দিনই কিন্তু একজন তারেক রহমান মাজার জিয়ারত করে শুরু করছে জনসভা, আর ইয়েতে আপনার জামাতের আমির তার নিজ আসন থেকে করেছেন, পরবর্তীতে পঞ্চগড়ে যে করেছেন ঢাকার। তো এরা আমি কিন্তু ওই দিনও বলেছি তারা আচরণবিধি লঙ্ঘন করেছে, দুইজনই করেছে। তখন 22 তারিখ থেকে করতে, কিন্তু নির্বাচন কমিশনকে বলছে যে নির্বাচন কমিশন এক্ষেত্রে এক পক্ষ আচরণ করছে, একপাক্ষিক না। দেখেন এটা তো বিতর্ক করতে পারবো, বিতর্ক করতে হলে আমিও আচরণবিধি লঙ্ঘন করব। ধরেন ডিসি, এসপি, জামাত বলছে না লটারি করে ট্রান্সফার করেন, লটারি করেই ট্রান্সফার করছে ইলেকশন কমিশন তো এদেরকে সন্তুষ্ট রাখতে চাইছে। এখন কয় যে ওর ভিতরে নাকি সব বিএনপির লোক। আরে ভাই, বিএনপি আওয়ামী লীগের সময়ে ব্লাড টেস্ট করে সরকারি চাকরি দিছে, সেখানে বিএনপির কোনো লোক চাকরি পায় নাই। জামাতের লোক গেছে গুপ্ত আওয়ামী লীগ হয়ে চাকরি পেয়েছে, আছে তো। এখন দেখা যায় তো জামাতের লোকও অভাব নাই, বিএনপির লোকও অভাব নাই। সরকার তো প্রেশার তো এই দুই গ্রুপই প্রধান দিচ্ছে, আর একটা দিচ্ছে এনসিপি তো রাজনৈতিক দল হয়ে উঠতে পারছে কিনা জানি না। এই যে কয়েকজন আগে কথা বলতো, এখনো যারা কথা বলে তারা যে রাজনৈতিক দলের নেতা এটা তো মনে হচ্ছে না। তাদের আচরণে তো কোনো পরিবর্তন, আগের ভাষায় একই কথা বলে যাচ্ছে। তাহলে নতুনত্ব আসলে নতুন বন্দোবস্ত কোন পথে? এটাকে আবহাওয়া রাজ্যে আপনি কি জানেন আসলে দৃশ্য অদৃশ্য শক্তি আসলে কারা? ধন্যবাদ আপনাকে। আমি আজিজ ভাই আমার অত্যন্ত প্রিয় মানুষ, তার অনেকগুলো বক্তব্য আমি শুনলাম। এখানে অনেক কথা আসছে, আচরণবিধি লঙ্ঘন, তারপরে কি বলে অদৃশ্য শক্তি, পাল্টো অভিযোগ, অমুক দেশের দালাল ও অমুক দেশের দালাল, এই বিষয়গুলো আমাদের দেশে গত 53 বছর যাবতই চলমান। প্রথম আসি আমি আচরণবিধি লঙ্ঘনে। আপনি আচরণবিধি লঙ্ঘন হয়তো যে আইনটা আছে আচরণ সংক্রান্ত তার বাইরে কোনো কাজ করলে, এই তো বিষয় যে অমুক দিন থেকে সুলঙ্ঘন।
প্রশ্ন হচ্ছে, আপনি একটা দেশ, দায়িত্বশীল রাজনৈতিক দলগুলো সুপরিকল্পিতভাবে নির্বাচনে যাচ্ছে। আপনারা যদি নির্বাচন কমিশনের ইশতেহার ঘোষণা করছিল নির্বাচনের, সেটা কি আপনারা শুনছেন? সেই নির্বাচন কমিশন যে নির্বাচনী তফসিল ঘোষণা করলো, সেই ভাষণটার মধ্যে, সেই বক্তব্যটার মধ্যে নির্বাচন কমিশন কি কোথাও বলেছে আমি বাংলাদেশ সংবিধানের এত অনুচ্ছেদ মোতাবেক নির্বাচন 2026-এর তফসিল ঘোষণা করছি? তো আপনি একটা রাষ্ট্র নির্বাচন দিচ্ছে, আপনি কোন আইনে নির্বাচন দিচ্ছেন সেটা আপনি বলতে পারতেছেন না, আর সবাই নির্বাচনের জন্য লাফাচ্ছে যে তারাও জানে না তাদের কোন আইনে। কেউ কি কথাটা উত্থাপন করেছে? আপনি এই কোম্পানিতে চাকরি করেন, আপনাকে যদি এখান থেকে বিদায় দেয়, তাও কিন্তু কোম্পানির কিছু আইন কানুন আছে যে এই কোম্পানির এই আইনের এই অনুচ্ছেদ মোতাবেক আপনাকে চাকরি থেকে বিদায় দেওয়া হইল, নাকি সাদা কাগজ লিখে আপনি বিদায় দিলাম। একটি তাদের নিয়ম অনুযায়ী আইন তো আপনি উল্লেখ করেন। আপনি আচরণবিধি দেখার কে ভাঙলে কি আসে যায়? আপনি একটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না। এখন পর্যন্ত কেউ কমপ্লেইন করে না যে আমরা কোন আইনে নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন কমিশন বলেনি, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি। আমি নির্বাচন কমিশন চ্যালেঞ্জ করছি, যদি সেদিন ভুলে বলে না থাকেন, কালকে সকালে দয়া করে বলেন যে আমরা এই আইনে নির্বাচন দিছি। পারে নাই বলতে, 1 নম্বর। 2 নম্বর আসেন, নির্বাচন শব্দ লেখা থাকলে কি নির্বাচন কমিশন মালিক হয়ে যায় নাকি? আপনি বাংলাদেশের ইতিহাস আমি কোনোদিন শুনি নাই যে নির্বাচনের আগে ইলেকশন কমিশন চিঠি দেয় বিভাগীয় কমিশনারকে এবং ডিসিকে। কি চিঠি দেয়? যে জাতীয় নির্বাচনের আগে অন্যান্য কোনো নির্বাচন আর হবে না। এই এখতিয়ার কি নির্বাচন কমিশনের না রাখেন? কিন্তু হয়েছে তো, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তো। আপনি কথা শেষ করতে দেন না। হ্যাঁ প্লিজ। শাহজালাল ইউনিভার্সিটি নির্বাচন বাতিল করা হয়েছে, জানেন সেটা আপনি? কোর্ট কিন্তু করছে তো আপনি কথাটা বুঝেন নাই কেন? নির্বাচন কমিশন চিঠি দিছে তো যে এই জাতীয় নির্বাচন আগে আর কোনো নির্বাচন হবে না। এটা তো সে লিখতে পারবে না, কারণ আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। আপনার ডিসি, এসপি, ইউএনও এগুলো কি ব্যবহার হবে? আপনি ইলেকশন কমিশন, আপনি কি ব্যালট ছাপবেন? আপনি কি? তাহলে নির্বাচন কমিশনের মেনে নিছে, রাজনীতিবিদরা মেনে নিছে। যেই রাজনীতিবিদরা চিবিয়ে বলতো বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফলে রাষ্ট্রীয় পর্যায়ের নির্বাচনে, জাতীয় নির্বাচনে কোনো ইফেক্ট হয় না। রাখেন, শেষ করতে দিন। মানে যদি আপনি তারপর যখন নির্বাচন করতে যাচ্ছে, আপনার আদালতে গেলেন কেন? জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপর যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য এই নির্বাচন। তার কোনো এখতিয়ারই নেই নির্বাচন বন্ধ করার। সমিতির নির্বাচন, ইউনিভার্সিটির নির্বাচন, আপনি কে? কেউ কি কথা বলেছে? এটা এই যে গণতান্ত্রিক অধিকার খর্ব করলো ইলেকশন কমিশনের কার ইশারায় চলে? ইলেকশন কমিশন কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার। আপনি নিজে বেআইনি চলছেন। আপনি কি বলে ডিফল্টার, যারা ব্যাংকের ঋণ খেলাপি, ডুয়েল সিটিজেন যাদের আছে, কলাম পূরণ করেননি, আপনি অ্যালাউ করছেন। আপনার কোনো রাইটই নেই বাংলাদেশের নির্বাচন পরিচালনা করার। আপনার কোনো রাইটই নেই আচরণবিধি নিয়ে কথা বলার, কারণ আপনি নিজে আচরণ ফলো করছেন না। আপনি নিজে কোন আইনে নির্বাচন দিচ্ছেন? আমি চিৎকার করে বলতেছি, আপনি চ্যালেঞ্জ করলাম, আপনি কালকে জানান দেশবাসীকে। আমি নির্বাচন কমিশনের তফসিল যখন ঘোষণা করছিলাম নির্বাচনের, ভুলে গেছিলাম, আজকে ঘোষণা করছি। গেল 1, চ্যালেঞ্জ করলাম। 2 নম্বর আসেন, ওয়াশিংটন পোস্টের কথা বলছে 2025, সেখানে আসছিল কথাটা এরকম যে বিএনপির চেয়ারম্যান, আমি ওখানে যেভাবে লিখছে সেভাবে আমার বলতেও ভালো লাগে না, এত স্যাটায়ার করে লিখছে খালেদা পুত্রের সম্বল। খেয়াল আছে? খালেদা পুত্র লিখবে কেন? উনি বিএনপির একজন দায়িত্ব, এত বড় একটা দলের নেতা। আজ পর্যন্ত আমরা একটা রিজয়েন্ডার দিতে শুনি নাই তাদেরকে, এইভাবে অ্যাড্রেস করা। আচ্ছা, কি লিখছে? দিল্লির বন্ধুত্ব এবং মুক্তিযুদ্ধ, তার মানে এই দুইটাই। মুক্তিযুদ্ধ ক্যাশ করছে গত 53 বছর যাবত আওয়ামী লীগ। আজিজ ভাই আমার সামনে আছে, করেনি। তাহলে ইন অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগের টোটাল বয়ানটা যখন আরেকটা দল দখল করে, আমার ধারণাটা কি হবে একজন সাধারণ লোক হিসাবে? কথায় কথায় মানুষ ট্যাগ লাগায়। আমরা আলোচনাটা করছি, সেটাকে তাদের নেওয়া উচিত যে এই যে আলোচনাগুলো করে এগুলো যৌক্তিক কিনা। যৌক্তিক না হলে তারা রিপ্লাই দিবে। আচ্ছা, এখন আসেন, ওখানে কি বলছে? আবু তাহের নাকি, আবু তাহের কেউ পুরনো চুক্তি যেগুলো আওয়ামী লীগের সঙ্গে করছে সেগুলো কোনটা বাতিল করা যাবে না। অস্ত্র কিনতে হইলে রাষ্ট্রের জন্য তাদেরকে জানায় কিনতে হবে, আর জামাত এনসিপিকে ধোলাই দিতে হবে, ফাইন।
এগুলো বক্তব্য, এগুলা বিএনপির তরফ থেকে চরমভাবে অস্বীকার করা হয়েছে। ইয়েস, আমি জানি না, আমি ওইভাবে বলবো না। ওই ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেমন বলে দিছে আমেরিকার সাথে আতাত, যেহেতু তাদেরকে কাছে কেউ কৈফিয়ত চাবে না তাই বলে দিল, আমি বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে আপনি এই যে কথাগুলো আসছে, তার আগে আনন্দবাজার পত্রিকার যদি 19 তারিখের রিপোর্টটা আমি দেখি, এই যে খালেদা পুত্রের সম্বল দিল্লির বন্ধুত্ব, তাহলে তো এখন আসেন এই 3টা বিষয় খণ্ডানো যায় কিভাবে? এই যে চুক্তি বদল হবে না বলছে, কথাটা তুলছে, আমরা কি এটার কাউন্টার জবাব পাইছি? আমরা যদি ক্ষমতায় যাই, দেশ বিরোধী সমস্ত চুক্তি আমরা পুনর্বিবেচনায় নিব, এবং যদি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো চুক্তি থাকে, সেটা ভারত হোক বা অমুক দেশ হোক, আমরা সেটা বাতিল করব কিংবা তাদের সাথে বসে চিন্তা করব। বলে নাই। 2 আসেন, অস্ত্র ক্রয় করতে হলে ভারতের অনুমতি নিতে হবে। জামাত ক্ষমতা আসলে কি সেই চুক্তি বাতিল করবে? আমি তা বলে নাই যে অস্ত্র ক্রয় সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে কোনো আলাপ হয়নি বা আমরা সেটা করব না। 3 নম্বর আসেন, জামাত এনসিপিকে সাইজ করতে হবে। এইগুলো সব কার্টেল করা যায় কিভাবে জানেন? আপনি যেহেতু 16 বছর আমরা নির্যাতিত, 1400 লোক মারা গেছে, 30,000 আহত হয়েছে, আমরা কি একবারও এ পর্যন্ত বলেছে দায়িত্বশীল দল যে আমরা ক্ষমতায় আসলে এগুলার বিচার করব? আমি নিশ্চিত করে বলি, আমরা দেখান আমাকে যে কোথায় বলছে আমরা বিচার করব। 1। 2 নম্বর, আমি এমন বক্তব্য পাইছি যে গত 16 বছরে দেশের প্রচুর সম্পদ লুট করেছে বিগত সরকার। এডমিট, এটা কিন্তু আমি না, ওইটা গ্রামে গঞ্জের লোকও বলে, চায়ের দোকানে বৈশাও বলে যে পদ্মা ব্রিজ করতে গিয়ে এত মারছে। এটা নাথিং নিউ। আনবো আমরা আনার জন্য চেষ্টা করব। 1, দুর্নীতিবাজদের বিচার করব। এটা তো সরকার বলেছিল যে আপনার যারা যে টাকা পাচার হয়েছে সেগুলো ফেরত আনার, কিন্তু এটা কি আসলে সম্ভব? আমি তো সরকারের কথা বলছি না, সামনে যারা এ তো অনির্বাচিত সরকার, সে তো আউটগোয়িং, ওর কথা এখন টানেন কেন? মানে অনির্বাচিত সরকার যেখানে ফেল করেছে, সেখানে নির্বাচিত সরকার আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত হবে বা কতটুকু? নির্বাচিত সরকারও ফেল করবে, ওই টাকা ফেরত আসবে না, যে টাকা মার্চেন্ট ব্রিজ করার নামে, এলিভেটেড এক্সপ্রেসের নামে, এইগুলার বিচার হবে না, এটা যদি বলে তাহলে তো ওই কথার সাথে যায়। আপনি তো বলতে পারেন, বলেননি তো। আপনি পারবেন কি পারবেন না সেকেন্ডারি। একবারও বলেছেন রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে আমরা চেষ্টা করব? বলছেন, বলেননি তো। আপনি যে বিষয়গুলা বলছেন সেই বিষয়গুলা কি? ওই যে বললাম, আজিজ ভাই বললো ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড মানে কি? ফ্যামিলি কার্ড তো অবশ্যই আপনি দিতে পারলে ভালো। যে ফ্যামিলি কার্ড মানে কি? হয় ক্যাশ টাকা দিবেন, নয় কিছু খাবার দাবার দিবেন, আর যা কিনে খায় সেটাই রিজিক, আর রিজিকের মালিকও আল্লাহ। তো আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। সে বলবে নামাজ টামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন। এটা ইমোশন, এটা মানুষে খায় না। আপনি এটা 53 বছর ধরে এই স্লোগান শুনতেছি আমরা। 92% মুসলমান। আমি জানি না জামাতের দায়িত্বশীল কোন লোক এটা বলছে কিনা, আমি এটা পাইতেছি তাই বলতেছি যে আপনি যদি একজনে দিবেন দুনিয়া, একজনে দিবেন আখেরাত, ভালো তো খারাপ? আসবো আপনার কাছে বিষয়ে। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে একটু আসতে চাই। রাজ্যে ভাই যেটা বলছে, এই নির্বাচন কমিশনের কি তাহলে সেই ম্যান্ডেট নেই যে নির্বাচন পরিচালনা করার, বা সেই তাদের সেই ক্ষমতা নেই, বা অবৈধ? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, রাজ্যে ভাই জানে এই সরকার আইনগত ত্রুটি আছে, প্রশ্ন করলে প্রশ্ন করা যাবে, কারণ 106 অনুচ্ছেদে এই সরকার সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু এই সরকার সংস্কার করতে পারে না, অবৈধ। এখন ধরেন গণভোট নির্বাচন একসাথে দিচ্ছে, সেটাও তো প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী দিচ্ছে, আদেশে আপনি হানা ভোট দিবেন। আমি তার ভিতরে কি আছে? আমি বলছি যে আমি কিন্তু এইগুলা বলি নাই। না, আমি বলছি নির্বাচন কমিশন কোন বিধান মতো আমি ঘোষণা করলেন, আমি ওইটাই বলতেছি। শোনেন, না সেই বিধান কি তাদের নেই? আমি বলতে চাচ্ছি যে ওই প্রশ্ন যদি তোলেন তাহলে নির্বাচন কমিশন পারে না। তবে রাজ্জাকি ভাই এই কথা আগেও বলেছে, আমি গুগল সার্চ দিয়ে দেখেছি, আগেরও দেখেছি, কোথাও কিন্তু বলা হয় না নির্বাচন কমিশন সংবিধানের অমুক অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন তফসিল ঘোষণা করে নিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি অনেক প্রশ্নই করলে প্রতিবাদ করছে কিনা, আমরা তো করছি, আমরা তো মিডিয়া, আমরা তো ফোর স্ট্যান্ড, এই যে টকশো করতেছি, আমরা প্রতিবাদ আপনি করতেছেন, আমি করতেছি, সেটা এই সরকারের তো অংশ, এই সরকারই তো অংশ। এখন নির্বাচন কমিশন ধরেন আপনি যে প্রশ্ন ইয়েতে উঠছিলেন আলোচনার আগে,
হুমায়ুন সাহেব, হুমায়ুন মজিদ নরসিংদীর মানুষ তো ইমোশনাল, এই দেশে তো ইমোশন আছে, তাকে চিকিৎসা দেওয়া হয় না জেলখানায় এবং হ্যান্ডকাপ সহ সে মারা গেছে, তাকে দেশে পাঠানো হয়েছে। স্মরণকালের সবচেয়ে বড় জানাজা হয়েছে তার নরসিংদীতে। হ্যাঁ, এটা কি মানবিক? মানবিকতার আমরা সার্বজনীন মানবিকতার ইয়েতে স্বাক্ষর করি নাই জাতিসংঘের। মানবিকতা আমরা চর্চা করতে পারছি কিনা আমরা দেখেছি যে গতকালকে কারাগারে আমাদের দলগুলো পারছে মুক্তি দেওয়া হয়। আপনারা দেখেন প্যারোলে গেছে, প্যারোলে মুক্তি দিছে, এমনও দেখা গেছে প্যারোলে মুক্তি হয়েছে কিন্তু ডান্ডা বেরি ভরা গেছে না। এটা কি কোনো মানবিক হলো? সরকার তো, বাংলাদেশ সরকার মানবাধিকার কমিশনের সেক্রেটারি না, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সেক্রেটারি না, সেটা মানতে হবে না? মানা তো এখানে কিন্তু এও আছে, নির্বাচন ওর 3 নম্বর আমি লিখেছি, 3 নম্বর ধারায় আছে, যদি কোনো দেশে নিরপেক্ষ নির্বাচন না হয় তাহলে জাতিসংঘ সেখানে হস্তক্ষেপ করতে পারে, কারণ আমরা সিগনেচারি তো। কিন্তু এখন আমরা দেখেন, এখন যদি জাতিসংঘ বলে তোমাদের নির্বাচন আমরা এই যন্ত্রণা শুরু করছো, আমরা দেখব, সাথে সাথে সব দল এক হয়ে যাবে, আউকে ঘুরবে। তোমরা কেন? সরকার তো সাইন করে, সরকার নাই, যে সরকার আসবে সরকারের সিদ্ধান্ত তো না পাল্টানো পর্যন্ত ওটা তো বহাল থাকবে। অতীতের নির্বাচনগুলো, বিগত 3টি নির্বাচনের কথাই যদি আমি জিজ্ঞেস করি, তখন তো কি জাতিসংঘ আমাদের এই নির্বাচনে দুঃখিত হস্তক্ষেপ করেছে? কারণ একটা কথা কিন্তু চলছে যে ভারত যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে তাহলে দেশের নির্বাচন সুষ্ঠু হয়েছে, ভারত যদি বলে যে এটা নির্বাচন সুষ্ঠু হয়নি। একটা হচ্ছে পারসেপশন, আর একটা হচ্ছে আইনগত ব্যাপার। জোর করে 3টে ইলেকশন করছে, বিরোধী দলকে কায়দা করে বাইরে রাখছে। এবারে যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাইরে রেখেছেন এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, ওই সময়ে অন্য কায়দা করে বাইরে রাখছে আওয়ামী লীগ। এখন ওই সময়ে ভারত, আমাদের দেশে যখনই নির্বাচন হয় তখনই পরাশক্তিগুলো অ্যাক্টিভ থাকে, দৃশ্যমান। সুতরাং তারা তো ওই নির্বাচনকে সমর্থন দিয়েছে, সেও তো একটা উদীয়মান পরাশক্তি আমাদের জন্য তো পরাশক্তি। তো সুতরাং আমি বলবো যে এই নির্বাচনে যে আপনি বলেন হয়তো ভায়া আমেরিকা চোখ দিচ্ছে, জাপান আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, জাপানেরও চোখ আছে, চীনেরও চোখ আছে তো সব বড়, রাশিয়া দূর থেকে রাশিয়া চোখ আছে, পাকিস্তানেরও চোখ আছে তো। এখন সবাই মনে করে যে তার পক্ষের, আমাদের দেশে যেটা রাজনীতির সাথে একমত, যে আমাদের দেশে রাজনীতিবিদদের কোথাও না কোথাও কিন্তু মাথা ধরা আছে। আমার দেশের নেতারা স্বাধীনভাবে দেশ চালাবে, গণতান্ত্রিকভাবে চালাবে, মানবিকতার রক্ষা করে চালাবে, আইনের শাসন সুশাসন। আওয়ামী লীগ দল হিসেবে এখনো নিষিদ্ধ নয়, এমন কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে যে দল নিষিদ্ধ নয় সেই দলকে বাইরে রেখে ইনক্লুসিভ নির্বাচন সম্ভব কিনা? ধন্যবাদ আপনাকে, আজিজ ভাইকে। আজিজ ভাইয়ের সাথে আমি তো একমতই যে আমার পরাশক্তির কথা আমাদের কাছে আসবে কেন? প্রথম হলো আমার ইন্টারনাল রাজনীতি, এই লোক মারা গেছে বিচার হবে, ব্যাংকের টাকা লুটেছে বিচার হবে, এটা পরাশক্তির সাথে আমার সম্পর্ক কি? পরাশক্তির সাথে সম্পর্ক, আমি যখন ক্ষমতায় যাব তখন তার সাথে আমার সম্পর্ক কেমন হবে? প্রথম কথা হইলো, আপনি যে গণতান্ত্রিক দলগুলো বাংলাদেশ সব গণতন্ত্রের জন্য মহা উদার, মানে চলনে বলনে, কিন্তু আমার ধারণা কেউ গণতন্ত্রে বিশ্বাসী না, জামাত ইসলামের দল এটা হলো সিভিল মিলিটারি ধরতে পারেন, সিস্টেমে চলে, ওই কি জানি কি রোকন হয়, তারপরে কি আরো কি পদ আছে ওজন আসবে, এর ভিতরে 5 জন যদি অ্যাবসেন্ট থাকে ছুটি নিয়ে আসবে, তারা বেসরকারি রেজিমেন্টেড বলতে পারেন। আচ্ছা, আসেন বিএনপির মতো দল, আমরা অন্য কোনো দল নিয়ে আলোচনা করে লাভ নাই। আর ওই GM কাদের সাহেব কি বললো, দ্যাট ইজ ইমেটেরিয়াল আমার কাছে, কারণ এরা গত 14 বছর 15 বছর সো কল্ড বিরোধী দল হিসাবে কি করছে আমরা জানি। সুতরাং আমি বিরোধিতা করি না সাধারণ, কিন্তু আমার ভালো লাগে না এদের সম্পর্কে বলতে, বিকজ আই নো তোমার কোনো কথার মূল্য নাই, সোজা বাংলা। বাট ইনক্লুসিভ নির্বাচন, যেটা যে লোক গণতন্ত্রে বিশ্বাসী, আপনি মুখে বললে হবে না, আপনি গণতন্ত্রে বিশ্বাসী আপনার অ্যাকশনে প্রমাণ করতে হবে। আপনি আওয়ামী লীগ এসে নির্বাচন করুক কি না করুক, আওয়ামী লীগের সময় আমি টকশোতে কি বলছি, আজিজ ভাইদের এই আয়না ঘর, আপনার বিডিআর হত্যা, কোশ্চিনকালে আমার কাছে ক্ষমা পাবেন না। যদি আপনি কে হরিদাস পাল না, আমি করব না আমার ভিতর থেকে। সেই জন্য এখন আওয়ামী লীগের নির্বাচন করার রাইট সম্পর্কে আমি বলতেছি,
আবারও বলছি, গণতন্ত্রের নামে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের নৈতিক দায়িত্ব সরকারের কাছে প্রশ্ন করা। কি এই দলটা ব্যান্ড হয়নি, যেহেতু দলটাকে নিষিদ্ধ করা হয়নি, সে কেন নির্বাচন করতে পারবে না? কেউ প্রশ্ন তুলছে? তুলেনি। কেন তুলেনি? ওই জামাত ইসলাম ও কিছু আসে যায় না, জামাত ইসলাম ক্ষমতায় যায় নাই, কিন্তু অন্য যারা তুলবে মাঠে আসলে তাদের চেহারা বদলায় যাবে। নির্বাচন নিয়ে যে চিৎকার হাহাকার করতেছে সেটা করবে না। তা না হলে আপনার নৈতিক দায়িত্ব, আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, আপনি অ্যাকশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি গণতন্ত্রে বিশ্বাসী। যদি আমি বলার পরেও তারা এই আবেদন না করে, নিশ্চিত তারা গণতন্ত্রে বিশ্বাসী না। যত ছাক করে ফালায় দেন, 25% তো আছে, তা 25% লোক মানে 1/4 অফ দ্য পপুলেশন। কেন? আমি আবারও বলছি, আপনি গণতন্ত্রে বিশ্বাসী, এই দলটাকে ব্যান্ড করতো তাহলে এক কথা। দল যেহেতু ব্যান্ড না, যারা আসামি হিসাবে লিস্টেড আছে, বিচার চলুক, ট্রায়াল চলুক, সব চলতে থাকুক। এদের জন্য ইউনূস সাহেব তো গণতান্ত্রিক সরকার না, নির্বাচিত সরকার না, ফেব্রুয়ারিতে চলে যাবেন, তার কাছে আমার কোনো দাবি দেওয়া নাই। মানে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্র যারা বিশ্বাসী, সুযোগ দেওয়া উচিত ছিল কিনা বা উচিত, আপনি কথাটা বুঝতেছেন না কেন? যারা গণতন্ত্রে বিশ্বাস বলে চিৎকার করে গলা ফাটাচ্ছে, তাদের নৈতিক দায়িত্ব সরকারকে চাপ দেওয়া, নির্বাচন কমিশনকে চাপ দেওয়া। আপনি যে দলটা ব্যান্ড নয়, 25%, 1/4 অফ পপুলেশন যে রিপ্রেজেন্ট করে, তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে? কি আপনি সুবিধা মতো কমফোর্টেবলি পাশ করে যাবেন সেই জন্যে? তার মানে পাশ করা জরুরি, গণতন্ত্র জরুরি নয়, এগুলি সোকল্ড বক্তব্য। জনাব এম এ আজিজ, আপনার কাছে একটু আসতে চাই। এই যে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, তার নির্বাচনে যে নৌকার যে ভোট রয়েছে, সেই ভোট আসলে আছে। একটা হচ্ছে তারা এও তো হতে পারে নির্বাচন বয়কট করতে পারে, ভারত থেকে ঘোষণা আসলো নির্বাচন বয়কট করো, অথবা তারা আরেকটা কারণ হতে পারে যে যারা তাদের নিজস্ব নিরাপত্তার জন্যে যে প্রার্থীকে ভোট দিলে তাদের নিরাপত্তাটা রক্ষা হবে তাকে ভোট দিবে। এতে পারে যে এনসিপি তাদের আওয়ামী লীগের 1 নম্বর দুশ্মন, এটা অঙ্ক করে বোঝাতে হবে না। এনসিপি যেহেতু জামাতের কাছে চলে গেছে, সুতরাং এখন আর এনসিপিকে ভোট না, তার বিকল্প শক্তিকে ভোট দিয়ে জিতায় দাও, এও হতে পারে। তাহলে সেক্ষেত্রে জামায়াতের ভোট আসলে কমে যেতে পারে কিনা? যেহেতু যে এই দল যে ভোট আগে অতীতে পাইছে, এই দলের জেতার কোনো সম্ভাবনা নাই বলছে তো, কালকে বলছে তো। সুতরাং আমার বক্তব্য, আমি সেটা বলছি না, আমার বলছি যে অঙ্কের হিসাব। ধরেন 11টা দল ছিল, সেকেন্ড ভোটের দিক থেকে সেকেন্ড পার্টি ছিল ইসলামিক আন্দোলন বাংলাদেশ। সেই পার্টি কিন্তু আওয়ামী লীগের সময় সব দল ইলেকশনে অংশগ্রহণ করছে, এবং তারা মিনিমাম 5,000 থেকে শুরু করে 25,000 পর্যন্ত এক একটা সিটে ভোট পেয়েছে। হ্যাঁ, 1 2 হলো 25,000 পর্যন্ত ভোট পেয়েছে। এই ভোটটা তো এখন পাবে না, তারা তো প্রার্থী দিছে সব জায়গায়, তাই না? তাহলে এই ভোটটা কিন্তু তারা মাইনাস হয়ে গেল বাকি 10 দল থেকে। সিপি দলটা জামাতের একটা অংশ ঢুকছে, আর একটা অংশ আরেকটা করছে, আর একটা স্বতন্ত্র দেখা গেছে নারীরা। তো এতে এনসিপিটা কিন্তু আলটিমেটলি শেষ হয়ে গেল। এদের ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি ছিল, 3 জন উপদেষ্টা ছিল, তারা এখন নাই। এইটা আমার বক্তব্য হচ্ছে তাদের নিজস্ব এন্টিটি নিয়ে থাকা উচিত ছিল, প্রেশার গ্রুপ হিসাবে থাকা উচিত ছিল, সেটা হয় নাই। এখন জামাত হচ্ছে একটা বোয়াল মাছ, পেটের ভিতরে তাজা ছোট মাছ ঢুকে যাবে, হজম হয়ে যাবে। এখনো একই ভাষায় কথা বলে, আপনি খেয়াল করে দেন। শুধু জামাত বিএনপি হচ্ছে তাদের এনিমি, আর কোনো এনিমি নাই। তাদের কোনো জায়গায় একটা বলে নাই যে তাদের এই যে আমরা বিতর্ক করতেছি, কেউ ফ্যামিলি কার্ড দিচ্ছে, কেউ জান্নাত দিচ্ছে, কেউ আবার বেকারদের চাকরি দিচ্ছে, মহিলাদের 5 ঘন্টা চাকরি করে কমিয়ে আনছে। হ্যাঁ, অনেক কিছু। এনসিপির কারো মুখ দিয়ে কিছু শুনছেন যে এই বেনিফিট দেব? নো পলিটিক্স। এক পলিটিক্স হচ্ছে বিএনপিকে বকো। তো এখন এই জন্যই আমি বলছি যে আপনি ইলেকশনে ধরেন এনসিপি থাকা উচিত ছিল। আমার কাছে মনে হচ্ছে এনসিপি এত ভাগে বিভক্ত হয়েছে, এনসিপি শেষ। ওই যে ছোট ছোট দল যেগুলো বিএনপির সাথে হজম হয়ে গেছে না, আরেকটা গ্রুপ শোন বিএনপির সাথে যারা ঐক্য করছে, এর অর্ধেক দল কিন্তু ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচন করছে। এই প্রতীক নিয়ে যে নির্বাচন করতেছে সে তো দল ছেড়ে দিছে। এই এমপি যদি নির্বাচিত হয় এদের মধ্যে, কিন্তু দলে ফিরতে পারবে না, তার এমপিশিপ চলে যাবে। সুতরাং তারা তো প্রতীক নিয়ে প্রতীক ছাড়াও নির্বাচন যারা করতেছে তাদের দুর্দশা আমার তো মনে হয় যে
দুর্দশা খুব থাকবে, মানে সুবিধা হবে না তাদের। তো এই জন্য আমি বলছি যে এবারে রাজনীতিতে অনেকগুলো দল এদিক এবং ওদিক থেকে অনেকগুলো দল কিন্তু অনেকটাই বলে যাব, অনেকগুলো দল কিন্তু আরো ছোট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে বলবো, আপনি দেখবেন। যে প্রার্থী কিন্তু প্রতিশ্রুতির নানা বাক্স খুলে বসেছে যে এটা করবেন সেটা করবেন। রহমান বলেছেন যে ক্ষমতায় গেলে খাল খনন এবং পরিবেশ রক্ষায় গাছ রোপণ করবেন এবং অন্যান্য আরো অনেক প্রতিশ্রুতি রয়েছে। আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য বাংলাদেশের প্রেক্ষাপটে? আপনার দুইটা পার্ট। ফার্স্ট পার্টে আমি ভাইয়ের কিছু জবাব দেই। আপনি বলছেন আওয়ামী লীগ যদি ভোট দেয়, আওয়ামী লীগ যদি ভোট দেয় কাকে দিতে পারে বা দিলে কি ফলাফল হতে পারে? আমার প্রথম বক্তব্য আওয়ামী লীগ নিয়ে, যদি আওয়ামী লীগ যেহেতু নির্বাচন করতেছে না, আমার ধারণা আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে, কাউকে ভোট দিবে না। বাট আমি তো চ্যালেঞ্জ করতে পারি না, আমি ধরে নেন তারা ভোট দিবে। তারা যদি ভোট দেয় তাহলে বিএনপিকে যদি ভোট দেয় আওয়ামী লীগ, তাহলে সোনায় সোহাগা। কেন? কারণ বিএনপির যে পরিমাণ ভোট আছে এমনি তারা জিতবেন, যে তার কথা যে 35 বাদ দিলাম 25 আছে, তো 25 যদি থাকে তার সাথে যদি জামাতের 10 যোগ হয় তাহলে 35। তারপরে এনসিপির নাম কষ্টে যাই ভোট থাকুক, ইসলামী দল আন্দোলন যাই ভোট থাকুক, সেখানে সুপার। কারণ বিএনপির জোটে বিএনপি ছাড়া জোটে যারা আছে তাদের 200 ভোটও নাই এক একটা দলের, চ্যালেঞ্জ করে দিচ্ছি। বাট বিএনপির মানে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপির সাথে, হবে কি হবে না সেটা আমি জানি না। তবে ফাইনালি বাংলাদেশের যে ইতিহাস, অতীত ইতিহাস, দুইটা স্টেজ রয়ে গেছে, একটা হলো ভোটের কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং। এই দুইটা ব্যাপার আজকে বললাম না, এই দুইটা দিয়ে শিফট হয়। এইবার আসেন আরেকটা কথা বলছে ভাই যে আওয়ামী লীগের শত্রু এনসিপি, কোনো ছাত্ররা তাকে বের করে দেওয়ার ব্যাপারে। আবার বিএনপিও বলতেছে আন্দোলন করছে। তাহলে আওয়ামী লীগের যিনি শত্রু সে তো বিএনপির বন্ধু হওয়ার কথা, তা হলো না কেন? তা হলো না কেন? সুতরাং আপনি যদি এখানে তো আপনি যদি ইকুয়েশন করেন, হিসাব নিকাশ করেন, তাহলে এটা গ্রহণযোগ্য না কোনোভাবেই। বিএনপির সাথে তার বন্ধুত্ব হওয়ার কথা ছিল, সুন্দর বন্ধুত্ব। বিএনপি তো অনেকগুলো সিনা সরায়, সবাই বেনিফিটেড। নাম্বার 1, 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছেন বিকজ অফ এই এনসিপি। কারণ এই ছাত্ররা জীবন দিছে, নাহলে আপনার নির্বাচন 29-এ। নাম্বার 2, বহির্বিশ্বে যারা ছিলেন ফেরত আসছেন শুধুমাত্র এনসিপির কারণে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে, এই কৃতজ্ঞতাবোধ থাকতে হবে। না থাকলে বলেন কিচ্ছু হবে, কিছুই হবে না। ছাত্র তো ছিল, শুধু ছাত্রদের সাথে তো অনেকেই তো এই আমি মানলাম আপনার কথাটা। এই আন্দোলনে যারা ছিল ওই জেলে চাষি পোষা বহু লোকই ছিল, কিন্তু সিম্বলিক তো আপনি এই লোকগুলোকে পাচ্ছেন। আপনি তো তাদেরকে, আমি যদি বড় দলের দায়িত্বে থাকতাম আমি এদেরকে গিলে ফেলতাম, কারণ আমি গ্রাম খয়রা দিছি সিট, আমি তাদেরকে নিয়ে আসতাম। এবং এখন তাদের কিন্তু ওই আক্রোশ নাই। আমার ধারণা আমরা না জুজুর ভয় দেখাচ্ছি বা আমরা ভয় পাচ্ছি। ইনফ্যাক্ট হাসিনাকে সরানোটাই ছিল নৈতিক কাজ আমাদের। সেটা যখন হয়ে গেছে এদেরকে আমরা বুকে জড়াই নিয়ে ছাড়তাম 20টা সিট, থাকো, কোনো ম্যাটারই ছিল না। এইবার আসেন আপনি প্রতিশ্রুতি দেওয়া, সবাই প্রতিশ্রুতি দেয়। আপনি এখানে এসে জানলাম যে 20,000 কিলোমিটার খাল খনন করবে আর 50 কোটি বৃক্ষরোপণ করবে। আপনি লিখে রাখেন, ইউ জাস্ট নোট ইট ডাউন। এটাকে আদৌ বাস্তবসম্মত কিনা আমি ইতিমধ্যে ক্যালকুলেট করলাম। 20,000 কিলোমিটার খাল খনন মানে যদি 5 বছর মেয়াদ পান, লেখা আছে কয় কোটি। এখন আসি শেষ করি আপনাকে। যদি 20,000 কিলোমিটার খাল খনন আপনি করতে চান 5 বছরে, দৈনিক গড়ে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। আপনি লিখে রাখেন, নোট ইট ডাউন। আমি আপনাকে আর 50 কোটি বৃক্ষরোপণ কইরে দেখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা। একটা কথার কথা বললাম। সুতরাং আপনি মানে সব কিছু ভায়াবল, বাস্তবসম্মত, গ্রহণযোগ্য হতে হবে। আমরা হতাশ হচ্ছি প্রতিদিন। এখন যদি বলেন আপনি হতাশ হলে কি আসে যায়, কিচ্ছু আসে যায় না। বাট আই এম টেলিং ইউ দ্য রিয়েলিটি। আপনি ডেলি 11 কিলোমিটার খাল খনন করবেন, এটা বাস্তবসম্মত 5 বছরে? লেখেন, নোট করেন। প্রতিদিন এত কিলোমিটার খাল খনন করতে হবে। আসলে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য প্রতিশ্রুতি আসলে প্রার্থীরা দিতে পারছেন না কেন? একদল মানে এই ধরনের প্রতিশ্রুতি আসলে কতটুকু? ব্যাপারটা হচ্ছে এটার তো তার পার্টির একটা রিসার্চ আছে নিশ্চয়ই। এখন এটা তো আমাদের দেশে চারাগালি পাহাড় হলো বড়, পাহাড় কেটে তো নিশ্চয়ই খাল খনন করবে না। আমাদের সবগুলো নদী মারা গেছে, কারণ আমরা ডাউন স্ট্রিমে সবগুলো নদী মারা গেছে। আর নদী খনন করলো, হতে পারে না। সবগুলো নদী, যেমন
বাংলাদেশের থানার ভিতর পেটের ভিতর দিয়ে গেছে, গিয়ে এসে সাগরে পড়ছে। ওটা তো এক না, নয়। না, না, জি। খাল খনন মানে খালি খনন করছে। হ্যাঁ, ওরকমই খাল এগুলো সব খালি হয়ে গেছে অলমোস্ট, এটা এক। যাই হোক, এই বিতর্কে আমি যাচ্ছি না। আমি বলে দিই এনসিপির কথা। এনসিপি সরেন, আমাদের জন্ম থেকে দেখতে পাচ্ছি সব আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্ররা। এই 24-এর আন্দোলনে এই ছাত্ররা একমাত্র সংসদে অংশগ্রহণ করছে এবং তারা রাজনৈতিক দল করছে, তাতে আমি অপরাধ দেখছি না। রাজনৈতিক দলে কিন্তু তারা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, কোনো আন্দোলনের নেতারা এত বিতর্কিত হয় নাই। হ্যাঁ, তখন তো রাজ্জাকি ভাই ছিল কিনা, আমিও ছিলাম। 5 তারিখ পর্যন্ত আমরা তো টকশো করছি, আমরা তো অভ্যুত্থানের শক্তি দাবি করতে পারি, Of course. কিন্তু আমরা রাস্তায় ছিলাম না, এটা ঠিক। হ্যাঁ। অর্থাৎ সবারই ছিল কন্ট্রিবিউশন, কিন্তু তারা এককভাবে ছাত্ররা কেন Credit এত নিচ্ছে কেন আসলে, এটাই। বিতর্কিত হলো কেন? এই জন্যেই বিতর্ক তাদের ঘিরে আসে। আপনি তখন রাজনীতি করবেন, রাজনীতি বড় নির্মম। রাজনীতি করলে রাজনীতিবিদের জন্য করতে হবে, দেশ এবং জনগণের জন্য করতে হবে। এই বিতর্ক তো তারা জড়াইছে। এখনো দেখেন মাঠে ইলেকশন করতেছে, যেগুলো করতেছে দেখেন সবগুলো বিতর্কিত কথা বলতেছে, কোনো প্রোগ্রাম নাই, কোনো নাই, খালি অভ্যুত্থান, নালে অভ্যুত্থান। আগে ফ্যাসিস্ট স্বাধীনতা পক্ষের শক্তি পুঁজি করছে, এখন হলো অভ্যুত্থান পুঁজি। এই পুঁজি দিয়ে তো চলবে না, দেশটা তো করতে হবে, নির্বাচনটা নিরপেক্ষ করতে হবে, নির্বাচনটা গ্রহণযোগ্য করতে হবে। মানে এটা কি আসলে সম্ভব? মানে এখনকার পরিস্থিতি, এখনকার প্রেক্ষাপটে গ্রহণযোগ্য এবং নির্বাচন অবাধ? শোনেন, ইউরোপিয়ান ইউনিয়নের এখন বাংলাদেশে আছে, তারা অলরেডি পরাশক্তির অংশ তো ইউরোপিয়ান ইউনিয়ন, তারা কিন্তু ফতোয়া দিয়ে ফেলছে যে ভোটাররা নির্বাচন ইলেকশনের কেন্দ্রে আসলেই অংশগ্রহণমূলক হলো। আর আগে বলতো যে না, রাজনৈতিক দলগুলো আসতে হবে। দেখছেন ব্যাখ্যা পাল্টে, ফতোয়া বদলে গেছে তো। তো এখন ধরেন বিএনপি, ধরেন জাতীয় পার্টি, তারা তো ফ্যাসিস্ট হিসেবেই এই দেশ থেকে চলে গেছে, তাদের ব্যাপারে তর্ক নাই করলাম। আমরা আলোচনা তো তাদের নিয়ে করতেছি। তারা ঐক্যবদ্ধ কমিশন করছে, 30টার দল বসছে। আমি কিন্তু বহুবার বলছি, এই 30 দলের ভিতরে অর্ধেক দল আমার পরিবারের সংখ্যাও নাই। আমার পরিবারে যে কয়েকজন সদস্য আছে, যে কয়েকজন ভোটার আছে, মানে তাদের ভোটার সংখ্যা অনেক কম, এটাই বলতে অনেক চাচ্ছেন? ছোট পার্টি। তাকে কি এই 30টা দলকে কি দেশ লিজ দিছি আমরা, যে তোমরা যা কইছো তাই মেনে যেতে হবে? দেশে এখন সব ভালো করছো, কোনো নাই তো। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে করতেছে, একটা আদেশ দিয়ে না গণভোট দিল, হ্যাঁ এবং না। হার ভিতরে টোটাল মেশিনারিজ নামাই দিছে, বলতেছে অভ্যুত্থানের থেকে এই সরকার আইসে, সেটা অভ্যুত্থানের পক্ষে বলতে পারে, বললেন ধরেন। কিন্তু ডিসি, এসপি, ইওনো তারা নির্বাচন পরিচালনা করবে না, তারা সরকারের অংশ না। মানে দৈবিক কারণে না ভোট জিতে গেল, এই রিস্কটা কেন নিল? না ভোট জিতলে তো অভ্যুত্থানে কি শিশু জনতা প্রাণ দেয় নাই? অভ্যুত্থান ঘটে নাই? ফেসিবাদ বিলোপ হয় নাই? এগুলো প্রশ্ন আসবে তো। সুতরাং এই রিস্কই, আমার কথা হলো আপনারা 30টা দল বসছেন, দেশটা ফেসিবাদ মুক্ত হয়েছে, একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য কোনটা অন্যায় কোনটা ন্যায় এটা বিবেচনা না করে এ দেশের সবাই সাপোর্ট দিছে। উনিও সাপোর্ট দিছে, আমরাও সাপোর্ট দিছে, আপনিও দিচ্ছেন, সবাই দিছে, দেশের জনগণ। কিন্তু আপনারা যেভাবে এখন এই সরকারও যে জায়গায় নিয়ে ফেললো এবং অভ্যুত্থানের শক্তিদের ভিতরে যে দলাদলি শুরু হয়ে গেল, এটা তো আমাদের কাম্য না, এটা তো আমাদের কাম্য না। ধন্যবাদ আপনাকে।